বাংলা সাহিত্যের রহস্যময় আর রোমাঞ্চকর জগতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা সমক সেন সিরিজের আরেকটি নতুন কাহিনী নিয়ে আপনাদের সামনে টিম রহস্য ও রোমাঞ্চ। আজকের কাহিনী লাহিড়ী বাড়ির রহস্য। গল্প শেষে আপনাদের কেমন লাগলো সে মূল্যবান কমেন্টটা একেবারেই করতে ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আজকের গল্প লাহিড়ী বাড়ির রহস্য। এমনিতেই মাত্রাতিরিক্ত গরম, তার উপর সমুখের হাতে কাজ না থাকায় সে বেজায় খাপ্পা। আর সত্যি বলতে কি, গত 2 সপ্তাহ যাবৎ বৃষ্টির কোনোমাত্র লেশমাত্র নেই। সমুখ কোমরে হাত দিয়ে ঘরের একবার ডান দিক আবার আরেকবার বাম দিক যাচ্ছে, আর আমি চায়ে চুমুক দিচ্ছি আর সমুখ খেয়ে লক্ষ্য করছি। এখানে বলে রাখা ভালো যে সঞ্চিতা তার দাদার সাথে উত্তরবঙ্গ বেড়াতে গেছে। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু সমুখের হাতে কাজ না থাকায় আমরা যেতে পারিনি। বুঝলে পৃথ্বী, এবার বৃষ্টি নয় কাজ, যে কোনো একটার অভাবে এই সত্যান্বেষের জীবনাবসান হবে। আমার থেকে ফিরে বলে উঠল সমুখ। আমি চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে বললাম, বোধহয় গরমে সব দুষ্কৃতীরা নিজেদের দুষ্কর্ম থেকে ছুটি নিয়েছে। ওই দেখো না, যেমন স্কুলে গরমে ছুটি পড়ে ঠিক তেমন। মস্করা হচ্ছে? করো করো, তবে একটা কথা মনে রাখবে পৃথ্বী, এই গরমে এই সত্যান্বেষের কেশও জুটবে, আবার বৃষ্টিও হবে। আর কথা শেষ হতে না হতেই কলিং বেলটা বেজে উঠল। সমুখ আমাকে বলল, তুমি গিয়ে দরজা খোলো, আমি জামাটা গলিয়ে আসি। এই বলে সে নিজের ঘরের ভেতরে চলে যায়। আমি গিয়ে দরজা খুলতে দেখি এক 50 ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তার পরনে ধুতি আর পাঞ্জাবি, মাথার চুল ব্যাকব্রাশ, চোখে কালো ফোমের চশমা, তবে চুলে বেশ কিছু জায়গায় পাক ধরেছে। পায়ে রবীন্দ্র চপ্পল, দেখলে বোঝাই যায় বেশ বনেদি বাড়ির মানুষ। আমাকে দেখি ভদ্রলোক বললেন, নমস্কার, আমি ইন্দ্রনাথ লাহিড়ী। সমকবাবু আছেন নাকি? আমি নিজেকে একটু সামলে বলি, হ্যাঁ 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 আছে, আসুন ভেতরে আসুন। ভেতরে নিয়ে সে ওনাকে সোফাতে বসতে বলি। ভদ্রলোকের সোফায় বসার পরিপাটি দেখেই বোঝা যায় তিনি নিজের বিষয়ে বেশ যত্নশীল। নমস্কার, গরিবের নাম সমক সেন। সমুখ নমস্কার জানাতেই ভদ্রলোক সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রতি নমস্কার জানান। যে যার আসন গ্রহণের পর সমুখ বলে ওঠে, বেশ, বলুন মিস্টার লাহিড়ী, আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি? দেখলাম ইন্দ্রনাথবাবু একবার আমার দিকে আর একবার সমুখের দিকে তাকালেন। ভাবছেন আপনার নামটা কি করে জানলাম, তাই তো? আসলে আপনার পাঞ্জাবির ডান দিকে খুঁটে ছোট্ট করে লেখা আছে I.লাহিড়ী, তাই বললাম আর কি। ভদ্রলোক হতবাক হয়ে বললেন, আপনার বিষয়ে তাহলে যা শুনেছিলাম তা পুরোটাই সত্যি। বেশ, তাহলে আমার পরিচয়টা আপনাকে প্রথমে দিই। আমার নাম ইন্দ্রনাথ লাহিড়ী। আমি গড় ভবানীপুরে থাকি। আমাদের পূর্বপুরুষদের কারবার আছে বড় বাজারে, চালের ব্যবসা। মা লক্ষ্মীর আশীর্বাদে সেই ব্যবসা এখন আমি সামলাচ্ছি এবং যথেষ্ট ভালোভাবেই আমি চালাচ্ছি। তাই বুঝতেই পারছেন, অর্থের অভাব আমাদের নেই। বুঝলাম। আমার ঠিকানা আপনি পেলেন কোত্থেকে? ইতিমধ্যে হরিহর চা দিয়ে গেল। আমি চায়ের কাপ তুলে দিলাম সমুখ আর ইন্দ্রনাথবাবুর হাতে। ইন্দ্রনাথবাবু চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আসলে সমকবাবু, আপনার ঠিকানা পাই ইন্সপেক্টর কমলবাবুর কাছ থেকে। আসলে উনি আমার প্রতিবেশী আর বন্ধুস্থানীয় বলতে পারেন। বেশ,
তাহলে আমাকে দরকার হলো কেন সেটা যদি বলেন। আসলে সমকবাবু, আমাদের পূর্বপুরুষ যথেষ্ট গরিব ছিলেন, মানে বলা যেতে পারে নুন আনতে পান্তা ফোরানো অবস্থা। এমন সময় আমাদের প্রপিতামহের গুরুদেব তেনাকে বললেন, গ্রামের পূর্ব প্রান্তে গেলে পাওয়া যাবে এক অষ্টধাতুর তৈরি মা কালীর মূর্তি। সে প্রতিমাটি আমার প্রপিতামহ নিজের গৃহে প্রতিষ্ঠা করলেন। আর মায়ের অশেষ কৃপা, আমাদের সমস্ত অভাব অভিযোগ আস্তে আস্তে দূর হতে লাগলো এবং আমাদের পরিবার প্রতিপত্তিশালী হয়ে ওঠে। আর পুজোর পর আপনাদের পরিবার দুঃখ সব দূর হয়ে গেল। কিন্তু এতে আমার কি করার আছে বলুন তুমি ইন্দ্রনাথ বাবু? ভদ্রলোক সামান্য চুপ করে থেকে তারপর বললেন, গত দুদিন হলো সেই মূর্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমকবাবু। আর আমার ধারণা এটা চুরি হয়েছে। পুলিশকে খবর দিয়েছেন নাকি? না না, পুলিশকে খবর দিইনি। আসলে আমার মা খুব অসুস্থ, আর আমি চাই না এই ব্যাপারটা কেউ জানাজানি হয়ে যাক। তাই কমলবাবুকে সব বলতে উনি আপনার নামটা আমাকে সাজেস্ট করেন। এবার আপনার ওপর সব কিছু নির্ভর করছে সমকবাবু। আর বুঝতেই পারছেন, মূর্তিটার যতটা দামি ততটাই ঐতিহাসিক একটা মূল্য আছে আমাদের পরিবারে। প্রায় 150 বছর ইতিহাস আজ শেষ হতে বসেছে সমকবাবু। আপনি না করবেন না দয়া করে সমকবাবু। দেখুন, এইভাবে কলকাতা থেকে বসে তো কিছু বলা যাবে না। আমাদের একবার আপনার গ্রামের বাড়িতে যাওয়া দরকার, আর প্রয়োজন হলে দুদিন থাকতেও হতে পারে। বেশ, তো আসুন না, আমি না গাড়ি পাঠিয়ে দেবো। দেখুন, দেরি করলে অপরাধীকে ধরা মুশকিল হবে, তাই শুভস্য শীঘ্রম। কালকেই যদি আমরা রওনা দিই। ওই বাদ নেই, খুবই ভালো কথা। আমি কাল আপনাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবো। এখন তাহলে আমি উঠি সমকবাবু, যা কথা হবে কালকেই নয়। বেশ, আসুন, নমস্কার। ভদ্রলোক তো চলে গেলেন। সমুখ একেবারে স্থির হয়ে বসে রইল তার নিজের চেয়ারের ওপর। আমি জানি সমুখকে এখন প্রশ্ন করেও সঠিক উত্তর পাওয়া যাবে না, তাই তাকে বিরক্ত না করে নিজের কাজের ওপর মনোসন্নিবেশ করলাম। আমরা যখন গড়ভবানীপুরের ইন্দ্রনাথবাবুর বাড়ি পৌঁছালাম, তখন ঘড়িতে 10টা বেজে 15 মিনিট। সত্যি, এত সুন্দর বাড়ি আমরা খুব কমই দেখেছি, তাও আবার এই গণ্ডক গ্রামে। দোতলা পাকা বাড়ি, পুরোটাই শ্বেতপাথরের তৈরি। সব মিলিয়ে 8টা ঘর, একতলায় 4টে আর দোতলায় 4টে। আর তাছাড়া রান্নাঘর, ঠাকুর ঘর, মালিদের জন্য ঘর। আমরা এখন বাড়ির সামনে বাগানের চেয়ারে বসে আছি। একদিকে আমি আর সম, আর অন্যদিকে ইন্দ্রনাথবাবু আর কমলবাবু। বুঝলেন সমকবাবু, আমি তো প্রথমে থানায় কমপ্লেন করতে বলি, কিন্তু ইন্দ্রনাথবাবু বারণ করে দেন। তাই অবশেষে উপায় না পেয়ে আপনাকেই কথাটা বলতে বাধ্য করি। দেখুন, এখন আপনি কি করতে পারেন, বলে ওঠেন কমলবাবু। হ্যাঁ, ইন্দ্রনাথবাবু আমাকে বলেছেন। আচ্ছা ইন্দ্রনাথবাবু, আপনার কোনো শত্রু আছে বা কাউকে সন্দেহ করছেন যে এই সমস্ত কাজ করে থাকতে পারে? দেখুন সমকবাবু, শত্রু আছে কি না আমি জানি না, তবে তবে কি মিস্টার লাইরি? তবে আমার সন্দেহ আমার ভাইয়ের ওপর। মানে? আসলে বাবার অমতে বিয়ে করার জন্য তাকে বাবা ত্যায্য পুত্র করেন, তবে সম্পত্তির কিছু অংশ ওকে দিয়ে যায়। তারপর ওর সাথে আর কোনো যোগাযোগ আমাদের থাকে না। পরে এখন মায়ের শরীর খারাপ হওয়ার পর ওর সাথে যোগাযোগ করা হয়। বার দুয়েক এখানে মায়ের সাথে দেখা করতেও আসে, তবে আমার সাথে কথা বলেনি। ওর চোখে আমি প্রতিহিংসার ছাপ স্পষ্ট লক্ষ্য করেছি সমকবাবু। বুঝলাম। তাহলে একবার যেতে হচ্ছে।
আচ্ছা, আপনার ভাইয়ের নামটা কি? রবীন্দ্রনাথ লাহিড়ী। শুনেছি রামপুরেও থাকে। আমাদের ভৃত্য অনাদিদা ওকে মায়ের শরীর খারাপের খবর দেন, আর উনিই জানেন ওর বাড়ির সঠিক ঠিকানা কি। সমক এবার অবাক হয়ে প্রশ্ন করে, একটা বিষয় খুব অবাক লাগছে ইন্দ্রনাথবাবু, আপনার ভাইয়ের ঠিকানাও কি আপনি জানেন না, নাকি আমাকে দিতে আপনার... না না সমকবাবু, আমি সত্যিই জানি না, কারণ ওর সাথে যোগাযোগ আমাদের কোনো দিনই ছিল না। আর বলতে পারেন সেটা বাবার নিষেধও ছিল। আর তাছাড়া আমার কাজ নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকি। সুতরাং আপনার ভাই এখন কি করেন? শুনেছি কাঠের ব্যবসা করে। অবস্থাও খুব একটা মন্দ কিছু নয়। আর এছাড়া তেমন কাউকে তো সন্দেহের তালিকায় দেখতে পাচ্ছি না মিস্টার সেন। বেশ, আমি একবার আপনাদের ওই ঠাকুর ঘরটা দেখতে চাই। ঠাকুর ঘরটাও যথেষ্ট বড়। ঘরের মাঝে কাঠের ফাঁকা সিংহাসন, তার পিছনেই মস্ত বড় একটা জানালা। সমক সেদিকে গিয়ে কী সব দেখতে লাগলো, তারপর বলল, আচ্ছা ইন্দ্রনাথ বাবু, জানলার ওদিকটা কি আপনাদের জায়গা নাকি? আজ্ঞে হ্যাঁ, তবে ওদিকে একটা পুকুর আছে, আর সেটা ঝোপঝাপে ভর্তি। আসলে ওদিকটা তেমন কেউ আমরা যাই না তো, তাই বুঝতেই পারছেন জায়গাটা ওইভাবেই নষ্ট হচ্ছে। আমি কিন্তু একবার যাবো ইন্দ্রনাথ বাবু, আর একবার অনাদির সাথেও কথা বলতে চাই। বেশ, তো আমি অনাদিকে এক্ষুনি ডেকে দিচ্ছি। এই বলে ভদ্রলোক চলে গেলেন। কমলবাবু এবার বলেন, কি বুঝলেন বলুন তো? সেরকম কিছু এখনো পর্যন্ত বুঝতে পারিনি কমলবাবু। আপাতত এখন সবাইকে সন্দেহের তালিকায় রাখতে হচ্ছে, এমনকি আপনাকেও। মানে কী সব বলছেন? আমি পুলিশ, আর তার উপর আপনার চেনা পরিচিত, আর আমি তো আপনাকে খবর দিতে বলি। হতেও তো পারে যে আপনার দিক থেকে নজর ঘোরানোর জন্যই হয়তো আপনি আমাকে ডাকতে বলেছেন। মানে এই জন্যই বলে কারোর উপকার করতে নিমুষাই। কমলবাবু গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। আমি বুঝতে পারলাম সমকে এই ঘর থেকে বার করার জন্যই ওই সমস্ত কথা বলে। আসলে সমক বোধহয় চাইছে না অনাদিতা থাকাকালীন কেউ ওই ঘরে থাকুক। আগে আগে আসবো বাবু, দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠল অনাদি। বয়স আনুমানিক 65, তবে দেখলে বোঝা যায় না। সমক বলে, হ্যাঁ হ্যাঁ, এসো। অনাদি এসে আমাদের সামনে দাঁড়াতে সমক প্রশ্ন করল, আচ্ছা অনাদি, তুমি কত বছর এখানে আছো? আগে 35 বছর তো হবেই বাবু। তবে মন্দিরের প্রতিমা পাওয়া যাচ্ছে না, সেটা তুমি জানো তো? আগে আমি তো ছোট বাবুকে বলি যে প্রতিমাটা উধাও। আসলে সকালে প্রথমে আমি ঠাকুর ঘরে দরজা খুলি, তাই। বেশ, তা তোমার দেশের বাড়ি কোথায় অনাদি? সমক কোটা ঘরে পায়চারি করতে করতে প্রশ্ন করল, আমার বাড়ি কাল্লা, তবে সেখানে কেউ থাকে না, বিয়েটাও কিছু করিনি, তাই লাহিড়ী বাড়ি বলতে পারেন এখন আমার বাড়ি বাবু। ও আচ্ছা। এরপর কিছুক্ষণ চুপ থেকে অনাদের দিকে ফিরে সমক প্রশ্ন করে, তোমাদের এই বাড়ির পেছনের দিকে যাওয়া যেতে পারে? এই পুকুর ধারে বাবু? না না, ও ধারে যাওয়া সম্ভব নয়। কেন? আসলে ওদিকে কেউ যেতে সাহস পায় না, আর তাছাড়া ওদিকে সাপ খোপের বড় উপদ্রব বাবু, তাই ভয়ে কেউ যায় না। বেশ, তাহলে তুমি এখন আসতে পারো। আর হ্যাঁ, মূর্তি চুরির কথা আর কাউকে বলবে না, মানে মনে থাকবে তো? আহ
আগে আগে বাবু। এই বলে অনাদি সেখান থেকে বেরিয়ে যায়। সমককে দেখলাম সেই জানলার দিকে দাঁড়িয়ে বাড়ির পেছনে জঙ্গলের দিকে তাকিয়ে থাকতে। আমি ওর পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলাম, কে সমক, অত কি মন দিয়ে দেখছো বলো তো জঙ্গলের দিকে? গুপ্তধন পৃথ্বী, গুপ্তধন। আমি অবাক হয়ে প্রশ্ন করি, মানে কী সব বলছো চাতা? আচ্ছা পৃথ্বী, একটা কথা বলো তো, তোমার কি মনে হলো না যে অনাদি জঙ্গলের প্রশ্নে একটু ঘুরিয়ে দিল? তুমি কথাটা ঠিকই বলেছো সমক। আমারও কেমন যেন একটু অসঙ্গতি লাগলো। তবে কি লুকোচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। গোড়ায় গন্ডগোল পৃথ্বী, গোড়ায় গন্ডগোল, বুঝলে? আমরা কথা বলছি এমন সময় ইন্দ্রনাথবাবু ঘরে ঢুকলেন। তারপর আমাদের কাছে এসে বললেন, কি মিস্টার সেন, প্রশ্নের উত্তর পেলেন? এবার তাহলে চলুন, একতলায় আপনাদের খাওয়ার প্রস্তুত। আমরা ঠাকুরঘর থেকে বেরিয়ে দালান ধরে গিয়ে আস্তে আস্তে কানে আওয়াজ পেলাম এক মহিলা কী সব বলছেন। আমি ইন্দ্রনাথবাবুকে প্রশ্ন করি, কে ইন্দ্রনাথবাবু? আসলে আয়া মাকে খাওয়াচ্ছেন, বুঝতেই পারছেন, মা একেবারে শয্যাশায়ী। ও, আর একটা অনুরোধ ছিল আমার। আপনার মাকে এসব থেকে দূরে রাখতে হবে, তাই তো? সমক প্রশ্ন করে। একদম সমক বাবু, আসলে আমি চাই না মায়ের কোনো মানসিক চাপ বাড়ুক। এই বলে ভদ্রলোক সিঁড়ি ধরেই নিচে নামতে থাকলেন। দোতলার দক্ষিণ দিকের একটা ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। তবে সবচেয়ে ভালো জিনিস হলো দুটো। প্রথমত এই ঘর সংলগ্ন বারান্দা, আর দ্বিতীয়ত হলো এই ঘরের ঠিক ডান দিকে সেই জঙ্গল। সমকের কথায় সামান্য মশা হলেও এই ঘরে এই গরমের দাবদাহ থেকে কিছুটা মুক্তি পাওয়া গেছে। সমক এখন বারান্দায় দাঁড়িয়ে সেই জঙ্গলের দিকে চেয়ে আছে। আমি সমককে জিজ্ঞাসা করলাম, কি অত দেখছো সমক? পৃথ্বী, ওই জঙ্গল কেন জানি না আমায় খুব ডাকছে ভায়া। আর তাছাড়া এরকম মনোরম সবুজ গাছপালা কলকাতায় তো বিরল, তাই। আচ্ছা, তোমার কি মনে হয় চুরি কে করতে পারে? সেটা বলা খুব কঠিন ভায়া। তবে এই জঙ্গলে যেতে পারলে অনেক কিছু প্রশ্নের উত্তর পাওয়া গেলেও যেতে পারে। বেশ, চলো তো দেখি। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কোথায়? জঙ্গলে পৃথ্বী, জঙ্গলে। তুমি তো শুনলে ওখানে যাওয়া যাবে না, তাহলে? আমরা কটা কথা মেনে চলি পড়ো তো পৃথ্বী। আর নিয়ম রক্ষা করতে কিছুটা নিয়ম ভাঙতেও হয়। চলো। এই বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। অগত্যা আমি অনুসরণ করলাম ওকে। বাড়ির বাইরে বেরিয়েই আমরা প্রথমে গেলাম একটা চায়ের দোকানে। সমক বলল, পৃথ্বী, চা চলবে নাকি? চায়ের দোকান থেকে বেরিয়ে সিগারেট ধরিয়ে সমক বলে, তা ভায়া পৃথ্বী, একবার চারদারটা ঘুরে দেখবে নাকি? আমি কিছু বলতে যাব তার আগেই সে এগিয়ে গেল। সত্যি এর চেনা সমককে চেনা আমার সাথে নয়। বাড়িটার আশেপাশে তেমন কোনো জনবসতি নেই। এবার সমককে দেখলাম বাড়ির পেছনের দিকে এগিয়ে যেতে। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, আচ্ছা সমক, ওদিকটা তো জঙ্গল, ওইদিকে গিয়ে তেমন কোনো কাজ নেই, চলো আমরা অন্যদিকে যাই। আরে চলোই না, চারদারটা ভালো করে দেখে রাখা দরকার ভায়া। বাড়ির চারধার উঁচু পাঁচিল ঘেরা। সমককে দেখলাম চারধারটা ভালো করে খুঁজে দেখতে। তারপর যেটা করলো তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। দেখলাম সে একটা ভাঙা গাছের গড়ির ওপরে উঠে পাঁচিলের ওপরে উঠল। তারপর আমাকে বলল, এখানে অপেক্ষা করো পৃথ্বী, আর কেউ যদি একে আসে তুমি লুকিয়ে পড়বে।
এই বলে সে দেয়ালের ওপারে চলে গেল। প্রায় মিনিট 15 হয়ে গেলেও সমকের কোনো খবর পেলাম না। তাহলে কি বাড়ির কাউকে খবর দেব নাকি? এইসব ভাবছি, হঠাৎ দেখি সমক পাঁচিল টপকে আবার এদিকে চলে আসে। আমি প্রশ্ন করলাম, কিছু কিছু পেলে নাকি? সমক হাত ছাড়তে ছাড়তে বলে, চলো, কাজ আছে। তারপর হনহনি এসে এগিয়ে গেল বাড়ির সদর দরজার দিকে। অগত্যা আমিও তাকে অনুসরণ করি। মিস্টার লাহিড়ী, আপনি যদি কিছু মনে না করেন, একবার আমি রবীন্দ্রনাথ বাবুর সাথে কথা বলতে চাই। এই রাতের খাওয়া দাওয়া হয়ে যেতে প্রশ্ন করে ওঠে সমক। ইন্দ্রনাথবাবু অবাক হয়ে বলেন, এসব কি বলছেন আপনি সমকবাবু? ওর কাছে যাওয়াটা মোটেও সুখের অভিজ্ঞতা আপনার হবে না মিস্টার সেন। আমার কথা মানুন, ওর কথা বরঞ্চ আপনি ভুলেই যান। তা হয় না ইন্দ্রনাথ বাবু, যেতে আমাকে হবেই। তাই কি বলুন বলুন তো আপনি, বেশ আপনার যখন তাই ইচ্ছা। তবে একটা কথা মিস্টার সেন, বলুন না। ওখানে যা হবে তার দায়িত্ব আমার নয় সমকবাবু। সে তো বটেই। তবে কাল সকালে যাওয়া যাক। ঠিক আছে, আপনার কাল সকালের গাড়ির ব্যবস্থা আমি করে দেব, আর বাকিটা কিন্তু আপনার ওপর। অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা চলে আসি আমাদের ঘরে। সারাদিনের পরিশ্রমে আমরা ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। সমক তখনও জানলার কাছে দাঁড়িয়ে পূর্ণিমা চাঁদের দিকে চেয়ে আছে। আমি বললাম, কে সমক, শোবে না? সমক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, যা গরম পৃথ্বী, তাতে শুয়েও খুব একটা কিছু লাভ হবে না। তুমি শুয়ে পড়ো, আমি পরে যাচ্ছি। কাল আবার অনেক কাজ আছে পৃথ্বী। এই বলে সে আবারও উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে থাকে। আমি আর তাকে বিরক্ত করলাম না। বিবাহিত মানুষ, তাই চাঁদে সঞ্চিতার মুখ দর্শন করছে কি না সেটা তো জানি না, তাই চুপচাপ ঘুমিয়ে পড়াই শ্রেয়। সকাল 8টায় আমি আর সমক বেরিয়ে পড়লাম রবীন্দ্রনাথ বাবুর উদ্দেশ্যে। গাড়ি করে পৌঁছাতে 20 মিনিটের মতো লাগে। রবীন্দ্রনাথ বাবুর বাড়ি লাহিড়ী বাড়ির মতন অত বড় নয় ঠিকই, তবে খুব একটা ছোটও কিছু নয়। আমরা গাড়ি থেকে নামতে দারোয়ান আমাদের পরিচয় নিয়ে ভেতরে চলে যায়। তারপর মিনিট 2 পর ফিরে এসে আমাদের ঘরের ভেতরে নিয়ে যায়। এটা একটা স্টাডি রুম। দেখলাম একজন ভদ্রলোক আমাদের দিকে পেছন ফিরে কী সব করছেন। এখানে কিসের জন্য এসেছেন আপনারা? হঠাৎ প্রশ্ন করে উঠলেন রবীন্দ্রনাথ বাবু। নমস্কার, আমি সমক সেন, একজন সত্যান্বেষী। আসলে আপনাদের লাহিড়ী বাড়ির কালী প্রতিমা চুরি হয়েছে, সেটা আপনি কি জানেন নাকি? না তো, সেটা তো আমার জানা নেই। ইন্দ্রনাথ বাবু সেটা খুঁজে দেওয়ার দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন। বেশ, তো এখানে কি মনে করে মিস্টার সেন? আমি কি মূর্তি চুরি করেছি নাকি? ফালতু সময় আমার নেই মিস্টার সেন। আমি তো সে কথা বলিনি আপনাকে। আসলে কয়েকটা প্রশ্নের উত্তর পাচ্ছিলাম না, তাই আপনার কাছে আসা। বেশ, শুনি। তবে মনে রাখবেন, আমার হাতে সময় কিন্তু খুব একটা বেশি নেই। আমরা একটা সোফায় দুজনে বসতে বাড়ির চাকর চা দিয়ে যায়। সমক চায়ের কাপে চুমুক দিয়ে প্রশ্ন করতে শুরু করে। আচ্ছা রবীন্দ্রনাথ বাবু, আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্ক কেমন? কেন, ইন্দ্রনাথ কিছু বলেনি আমার সম্পর্কে? বাবা বাড়ি থেকে বার করে দেওয়ার পর আমি ওই বাড়িতে কোনোদিনই ফিরে যাইনি। আর ইন্দ্রনাথ হলেও কেউ আমার খোঁজ রাখেনি। মা অবশ্যই মাঝে মাঝে ওই অনাদিকে দিয়ে খবর পাঠাতেন, আমিও তাকে হাত খরচার কিছু অর্থ দিতাম, ব্যাস ওইটুকুনি। বাবাও চলে গেলেন, এমনকি শ্মশানে পর্যন্ত আমাকে নিয়ে যাওয়া হয়নি। তারপর থেকে আমি আর সেইভাবেই। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে তারপর বললেন,
তবে মায়ের শরীর খারাপের পর থেকে আমি দুবার ওখানে যাই। ভাবতে পারেন এই শক্ত সামর্থ্য মানুষটা নাকি হাঁটতে চলতে পারেন না। আমি তো অবাক, কি যে হয়ে গেল। দেখলাম ভদ্রলোক আঙুল দিয়ে চোখের জল মুছলেন। আর আপনি এই সুযোগেই মূর্তিটা সরিয়ে ফেললেন, তাই তো মিস্টার লাহিড়ী? সমক আমাকে অবাক করে প্রশ্ন করে উঠল। এইসব যা তা বলছেন আপনি মিস্টার সেন। আমার ওসবে লোভ নেই। আর তাছাড়া ওটা আমাদের পরিবারের একটা ঐতিহ্য। এমনিতে আমি যা রোজগার করি তাতে ওসব করার প্রয়োজন বোধ করে না। আমি তো শুনলাম আপনার ব্যবসা নাকি বর্তমানে খুব একটা ভালো যাচ্ছে না মিস্টার লাহিড়ী। ইন্দ্রনাথ বলেছে বোধহয়। এই হিংসার স্বভাবটাও ছোটবেলা থেকেই ছিল। তারপর সমকের দিকে ফিরে বললেন, না সমকবাবু, ব্যবসায় ওপর নিচ থাকে, তা বলে আমি চুরি করিনি। বেশ, সেটা খুঁজে আমি বার করব। এখন আসি, নমস্কার। এই বলে সমক বেরোতে যাবে হঠাৎ থেমে বলল, ও আচ্ছা, কাল একবার সকালে লাহিড়ী ফিরে আসুন, খুব দরকার আছে, কিন্তু কথাটা ভুলবেন না। এই বলেই আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় আস্তে আস্তে সমক গাড়ি থামিয়ে নেমে গেল। বলল ওর নাকি কিছু একটা কাজ আছে। আমি সঙ্গে যেতে চাওয়ায় না করে দেয়। তাই আমি লাহিড়ী বাড়ি ফিরে আসি। দুপুরে মধ্যাহ্নভোজ হয়ে যাবার পর আমি বারান্দায় বসে নতুন গল্পটা লেখা শুরু করতে যাব, কিন্তু গরমের দাপটে খুব অসহ্য লাগছে। প্রায় সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সমক বাড়ি ফিরল না। ইন্দ্রনাথবাবু দুবার এসে খোঁজ নিয়ে গেলেন। এবার আমারও দুশ্চিন্তা হচ্ছে। ভাবছি বাইরে থানায় যাব কি না। এমন সময় সমক ঘরে ঢুকল। কি হে বন্ধুবর, খুব চিন্তা করছিলে মনে হচ্ছে। আমি দুঃখ স্বরে বললাম, কি করি বলো তো? সঞ্চিতার কথা ভেবে চিন্তা তো এসেই যায়। কি করে যে তোমাকে সামলায়ও। তারপর গিস নিজের পাঞ্জাবিটা আলনায় ঝরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আমি তাকে গিয়ে প্রশ্ন করি, কিছু সন্ধান পেল নাকি? ওই দেখো পৃথ্বী, কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। রাতের অন্ধকার আরো জমাট বেঁধেছে পৃথ্বী। এখন খালি অপেক্ষা বৃষ্টির। ব্যাস, তাহলেই শান্তি। দম বন্ধ করা পরিবেশের বুকে নেমে আসবে শীতলতার পরশ। এই বলে দূরে অন্ধকার আকাশের দিকে চেয়ে চুপ করে থাকে সমক। সমকের কথাগুলো মানে খোঁজার চেষ্টা করতে লাগলাম। তাহলে কি মূর্তির খোঁজ পেয়ে গেল সমক? যাকগে, আমি ভেবে আর কি করব। তার চেয়ে বরং কালবৈশাখীর মনোরম পরিবেশকে উপভোগ করি। চারিদিকে শীতল বাতাসের সঙ্গে সঙ্গে বৃষ্টির ফোঁটা স্পর্শ করলাম। লাহিড়ী বাড়ির পরিবেশ আজ সকালে একদম থমথমে। দালানে এখন বহু মানুষের পদতলে। তার আগে বলে রাখি কে কে এসেছেন। আমি, সমক, ইন্দ্রনাথ লাহিড়ী, আর তার ঠিক বিপরীতে রবীন্দ্রনাথ লাহিড়ী, ইন্সপেক্টর কমলবাবু, আর তার সাথে দুজন সিপাহী এবং চাকর অনাদি। সমক চায়ের পেয়ালাটা টেবিলে নামিয়ে রেখে বলতে আরম্ভ করে, প্রথমে এখানে আসার জন্য রবীন্দ্রনাথ বাবুকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই। এবার আসা যাক ঘটনায়। ইন্দ্রনাথ বাবু ওনার বাড়ির গৃহদেবতা মা কালীর অষ্টধাতুর মূর্তি চূড়ার সুরাহা পাওয়ার জন্য আমার কাছে যান। এই মূর্তিটা যেমন দামি, তেমন এর একটা ঐতিহাসিক মূল্যও আছে। ইন্দ্রনাথ বাবুর কাছে জানতে পারি এটা তাদের পরিবারে প্রায় 300 বছর আগেকার একটি মূর্তি। এই কেসটা শোনার পরে আমার সেরকম কিছু মশলা না পাওয়ায় আমি সেদিক কেসটা নেব নাই ভাবি। কিন্তু কি ভাগ্যিস, কেসটা আমি নিয়ে নিই। কারণ এই কেসটা সমাধান করতে গিয়ে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। আর শুধু তাই নয়, অনেক ওপর নিচু করতে হয়েছে। কি বলো পৃথ্বী? আমি মুচকে এসে বললাম, যা বলেছ ভাই। আচ্ছা, তার আগে একজনকে এখানে আনা দরকার। দাঁড়ান। এই বলে সমক সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। প্রায় 15 মিনিট পর নিচে নেমে এলো ইন্দ্রবাবু মাকে সঙ্গে নিয়ে।
আমি তো অবাক, ওই অসুস্থ মহিলাকে কি করে সে নিয়ে এলো নিচে? এটা কি ধরনের রসিকতার সমকবাবু? ইন্দ্রনাথবাবু চেয়ার ছেড়ে পড়ে উঠলেন। এটা রসিকতা নাকি বাস্তব সেটা পরে বলছি। আপনি দয়া করে বসুন, আপনার মা সুস্থ আছেন। ইন্দ্রনাথবাবুর মাকে নিজের পাশে বসিয়ে সমক বলতে শুরু করে। আসলে এখানে আসা থেকে আমার কেন জানি না এই বাড়ির প্রতি একটা সন্দেহ টানা বেঁধে উঠেছিল। এসব খেয়ালি শোনার জন্য আমার সময় নেই মিস্টার সেন। আগে জানলে আসতাম না। রবীন্দ্রনাথবাবু উঠে দাঁড়িয়ে বললেন। সমক নিজের মাথাটা হাতে বলে দৃঢ়কণ্ঠে বলে ওঠে, দয়া করে আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কেউ কিছু বলবেন না। তারপর আবারও বলতে শুরু করে। আপনার হয়তো মনে থাকবে ইন্দ্রনাথবাবু, আপনাকে ওই জঙ্গলের কথা বলেছিলাম। হ্যাঁ, বলেছিলেন তো। আমি তো আপনাকে ওদিকে যেতে বারণ করেছিলাম। আসলে আপনার অনুমতি ছাড়াই আমি ওখানে যাই। মানে, আপনাকে তো আমি বারবার সাবধান করেছিলাম মিস্টার সেন, ওখানে সাপের উপদ্রব আছে। যদি কিছু হয়ে যেত তাহলে পুরো দায়িত্ব তো আমাদের এই লাহিড়ি বাড়ির ওপর পড়তো। কিন্তু কি ভাগ্যিস মিস্টার লাহিড়ি, ওখানে নেমে দেখতে পাই একটা পুরো মন্দির। আসলে ওখানকার গাছপালা এতটাই ঘন যে বাইরে থেকে মন্দির দর্শন করা একেবারেই সম্ভব নয়। তবে ওই মন্দিরে ঢুকে আমি দর্শন পাই এক বিশেষ জিনিসের। কোন জিনিস সমকবাবু? এই যে, এই বলে ইন্সপেক্টর সাহেবের হাতে থাকা ব্যাগটা নিজের হাতে নিল। আশ্চর্যের ব্যাপার হলো, ওই ব্যাগটা যে ইন্সপেক্টর সাহেবের পাশে রাখা ছিল সেটা আমরা কেউ লক্ষ্যই করিনি। এই দেখুন। এই বলে সেই অষ্টধাতের কালী মূর্তিটা তুলে ধরল সমক। সত্যি এত সুন্দর মূর্তি এর আগে আমি কখনো দেখিনি। ওফ, বাঁচা গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার সেন। এই বলে ইন্দ্রনাথবাবু সমকের হাত থেকে মূর্তিটা নিয়ে হাতে নিলেন। তারপর সেটা কপালে ঠেকে বললেন, চলো মা, তোমার নিজের জায়গায় চলো। দাঁড়ান ইন্দ্রনাথবাবু, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। আর কি কথা থাকবেই সমকবাবু, আপনার কাজ এখানেই শেষ। আপনার অভিনয় তুলনা হয় না কিন্তু ইন্দ্রনাথবাবু। ইন্সপেক্টর দাস। ইন্সপেক্টর দাসকে দেখলাম দুজন কনস্টেবল এগিয়ে এলেও ইন্দ্রনাথবাবুর হাত ধরে ধরল, তার মূর্তিটা সমককে হাতে দিল। আপনার খেলা শেষ ইন্দ্রনাথবাবু। নিজের মাকে বিষাক্ত ওষুধ খাইয়ে পঙ্গু বানিয়ে রেখেছিলেন, বাবার কানে ভাইয়ের সম্বন্ধে মিথ্যা কথা বলে ত্যায্য পুত্র করিয়েছিলেন। আপনার ব্যবসা তো ডুবন্ত, জুয়ো খেলায় আপনি সর্বশান্ত। এখন এই মূর্তি বেছে টাকার জোগান করতে চান। ছি, এসব বলে মিথ্যে কথা। কত টাকা দিয়েছে রবীন্দ্রনাথ আপনাকে? কত টাকা? এমন সময় ইন্দ্রনাথবাবুর মা এগিয়ে এসে ইন্দ্রনাথবাবুর গালে সপাটে চড় মারেন। ইন্দ্রনাথবাবু কাঁদতে কাঁদতে বসে পড়েন চেয়ারে। আচ্ছা সমক, তুমি এত কথা জানলে কি করে? নিজেদের কলকাতার ঘরে বসে চা পান করতে করতে প্রশ্ন করলাম আমি। আসলে পুরোটাই টেলিপ্যাথি ভাইয়া। যেদিন রাতে তুমি শুয়ে পড়লে ওই দিন রাতে আমি মহিলাদের গলার আওয়াজ পাই। আমি গিয়ে দেখি ইন্দ্রনাথ বাবুর মা আয়ার হাত থেকে ওষুধ খেতে চাইছেন না। আমি গিয়ে ওষুধ খেতে বলায় তিনি আমাকে সব খুলে বলেন। মনে হয় ওই সময় ওনার ওষুধের বিষক্রিয়াটা কিছুটা কমে যায়, আর আমি সব জানতে পেরে যাই। তাহলে মূর্তিটা ওখানে রাখলো কে? খুব ভালো প্রশ্ন করেছ প্রীতি। আসলে লাহিড়ি বাড়ির পরিস্থিতি ঠিক না দেখে অনাদি ওই মূর্তিটা জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখে। তবে রবীন্দ্রনাথবাবু এসব কিছুই জানতেন না। মায়ের ওষুধে যে বিষক্রিয়া হয় সেটা উনি জানতে পারেন মাকে দ্বিতীয়বার দেখতে এসে, আর তারপর থেকেই ইন্দ্রনাথবাবু নাটক করতে থাকেন। কিন্তু একটা কথা কিছুতেই পরিষ্কার হচ্ছে না সমক। কি? আচ্ছা, আয়াটা কিছু জানতে পারল না? হয়তো রবীন্দ্রনাথবাবু ওনাকে হাত করেছিলেন। হতে পারে। এখন সবকিছুই রবীন্দ্রনাথবাবুর তত্ত্বাবধানে। এই বলে সমক জানলার সামনে গিয়ে দাঁড়ালো। বাইরে অজোর ধারায় বৃষ্টি হচ্ছে। সমক চোখ বন্ধ করে আমাকে বলে ওঠে,
গরমে ফাটল ধরা মাটিতে বৃষ্টির ছোঁয়ায় এক ভারী সুন্দর গন্ধ উঠেছে পৃথ্বী। মনটা ভরে যাচ্ছে। এখন যদি তোমার বোনটি থাকতো। এই বলে চুপ করে যায় সম। কাল বৈশাখীর ঝড়ের শীতলতার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে বহুদিন উত্তপ্ত হয়ে থাকা স্মৃতির ভিড়। সেখানে স্থান পাচ্ছে বাংলা প্রকৃতির এক ভালোবাসার অ্যালবাম। যেমন ময়ূর পেখম মেলে তার সঙ্গীকে আকর্ষণ করতে, তেমনি আজ এই কালো মেঘ, ঝড় বৃষ্টি আকর্ষণ করছে কলকাতায় বসে থাকা এক সত্যান্বেষীকেও। সমক তাকিয়ে আছে দূরের দিকে। হয়তো তার মনে পড়ে যাচ্ছে সঞ্চিতা আর খোকার কথা। লক্ষ্য করলাম চোখের ওপর একটা জলের ফোঁটা। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্প লাহেরি বাড়ি রহস্য। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন নতুন নতুন গল্প। নমস্কার।